বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা কোয়ান্টাম কেমিস্ট্রি এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের শ্রোডিঙ্গার ইকুয়েশন বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে শেষ পর্যন্ত যা বলা হয়েছিল সেটা ছিল যে তরঙ্গ ফাংশনের নর্মালাইজেশন। আজকে আমরা অর্থোগোনালিটি নিয়ে আলোচনা শুরু করব। অর্থোগোনালিটি কি? আচ্ছা, অর্থোগোনালিটি বলতে এটা একটা গাণিতিক প্রক্রিয়া। অর্থোগোনালিটি বলতে বোঝায় যে দুইটি তরঙ্গ ফাংশন এর গুণফলের সমাকলন যদি শূন্য হয়, দুইটা তরঙ্গ ফাংশনের গুণফল করে তার সমাকলন করলে যদি শূন্য ফলাফল পাওয়া যায় তাহলে ফাংশন দুটি অর্থোগোনাল হবে, পরস্পরের অর্থোগোনাল হবে। আচ্ছা, তার মানে হলো গাণিতিকভাবে আমরা এটা লিখতে পারি যে যদি সাই এ এবং সাই বি দুইটা তরঙ্গ ফাংশন হয়, সমগ্র স্পেস ব্যাপী এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, এর ফলাফল যদি 0 হয় তাহলে এটা হলো অর্থোগোনাল। তার মানে সমগ্র স্পেস ব্যাপী এই দুইটা তরঙ্গ ফাংশনকে সমাকলন করলে এর মান 0 হবে। এখানে এ আর তরঙ্গ ফাংশন দুইটা ভিন্ন ভিন্ন তরঙ্গ ফাংশন, তার মানে হলো যে ভিন্ন ভিন্ন তরঙ্গ ফাংশনের সংশ্লিষ্ট এনার্জিগুলো ভিন্ন হয়। আচ্ছা, এখন এই তরঙ্গ ফাংশনের অর্থোগোনালিটি তোমার কন্ডিশন যদি কেউ ফুলফিল করে, এই কন্ডিশনটা ফুলফিল করলে সেটা পরস্পরের, এই তরঙ্গ ফাংশনগুলো পরস্পরের অর্থোগোনাল হবে। এখন এই অর্থোগোনালিটি এবং নর্মালাইজেশনকে একত্র করে আমরা লিখতে পারি। যদি আমি এভাবে লিখি যে যদি নর্মালাইজেশন কি হবে, অর্থনর্মাল ফাংশন। অর্থোগোনালিটি এবং নর্মালাইজেশনকে কম্বাইন করে লেখা যায় যে যদি দুইটা তরঙ্গ ফাংশন আমি ধরি সাই আই আর সাই জে, তাহলে কি হবে যে এটা যদি 1 হয় তাহলে এটা নর্মালাইজড ফাংশন। এটা হলো নর্মালাইজেশন, এই প্রক্রিয়াটা হলো নর্মালাইজেশন। আর অর্থোগোনালিটিকে আমি আবার লিখতে পারি যে equal to 0, I is not equal to j, এটা অল স্পেস। আচ্ছা, এইটা তাহলে অর্থোগোনালিটি হবে। তাহলে এই যদি কোনো একসেট তরঙ্গ ফাংশন এই দুইটা কন্ডিশন ফুলফিল করে তবে তাদেরকে আমরা অর্থনর্মাল বলবো। যদি দুইটা কোনো একসেট তরঙ্গ ফাংশন এই দুইটা কন্ডিশন ফুলফিল করে তবে তাদেরকে আমরা অর্থনর্মাল ফাংশন বলবো। আচ্ছা, এখন আমরা আসি সাই ফাংশনের কতগুলো বৈশিষ্ট্য বর্ন ইন্টারপ্রিটেশন দিয়ে সীমিত হয়েছে বা সীমাবদ্ধ হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, বর্ন যে ইন্টারপ্রিট করলো সাই সম্পর্কে, সেখানে বিভিন্ন শর্তাবস্থা আরোপ করা হয়েছে এবং ফলে সাই ফাংশন কিছু বৈশিষ্ট্যগুলা কিছু রেস্ট্রিক্টেড হয়ে পড়ে এবং এই রেস্ট্রিকশনের ফলে সাই একটা গ্রহণযোগ্য ফাংশনে পরিণত হয়। তো প্রথম
বৈশিষ্ট্য যেটা আমরা বলি বা যে শর্ত বলেন সেটা হলো যে সাই অবশ্যই সসীম হবে। সাই অবশ্যই সসীম হবে। সাই অবশ্যই সসীম হবে সব স্থানাঙ্কগুলির জন্য। হ্যাঁ, তার মানে কোনো বিন্দুতে সাই এর মান অসীম হবে না। যদি অসীম হয় তাহলে সাই এবং যে সাইয়ের যে নর্মালাইজড অবস্থা সাই স্টার সাই ডিটাও, এই ইন্টিগ্রেশনের মানটা একক হলে এটা নর্মালাইজ মানে কোনো স্থানে কণা পাওয়ার সম্ভাব্যতা প্রকাশ করে, সেই ইন্টিগ্রেশনটা তোমার শূন্য হবে। ইন্টিগ্রেশনটা শূন্য হবে, ফলে কি হবে যে এই নর্মালাইজড ফাংশনের মানও ইনফিনিটি বা ছাড়া সব জায়গায় শূন্য হবে, যেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। তাহলে সাইয়ের কন্ডিশন হলো সাই অবশ্যই সসীম হবে। দ্বিতীয়ত হলো যে সাই কী হবে, যে একক মান বিশিষ্ট হবে। একক মান বিশিষ্ট হবে, তার মানে একই জায়গায় সাইয়ের একাধিক মান থাকতে পারবে না। যদি একাধিক মান থাকে তাহলে একই স্থানে একাধিক প্রবাবিলিটি, কণা পাওয়ার একাধিক সম্ভাব্যতা দেখা যাবে, যেটা কোনো ক্রমেই বাস্তবসম্মত নয় এবং গ্রহণযোগ্য নয়। তার মানে হলো সাইকে অবশ্যই একক মান বিশিষ্ট হতে হবে। আচ্ছা, তৃতীয়ত হলো সাই অবশ্যই তোমার অবিচ্ছিন্ন হবে। সাই অবশ্যই একটা অবিচ্ছিন্ন ফাংশন হবে। অবিচ্ছিন্ন হবে, তার মানে সাই ফাংশনটা এটা অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। অবিচ্ছিন্ন না হলে, বিচ্ছিন্ন হলে এটা বিভিন্ন রকম এর যে বর্ণের যে রেস্ট্রিকশান সেটা সে মানতে পারবে না। কাজেই ফাংশনকে অবশ্যই তার ভ্যালু নির্ণয় করার জন্য অবশ্যই অবিচ্ছিন্ন হইতে হবে। এখন সাই অবশ্যই যদি অবিচ্ছিন্ন হয় তাহলে তার প্রথম ডেরিভেটিভ এবং দ্বিতীয় ডেরিভেটিভগুলো অবিচ্ছিন্ন হইতে হবে। প্রথম এবং দ্বিতীয় ডেরিভেটিভ বা জাতকগুলা গুলি অবিচ্ছিন্ন হবে, অবশ্যই অবিচ্ছিন্ন হইতে হবে। তার মানে ডিসাই ডিএক্স, ডিসাই ডিওয়াই এগুলো হলো প্রথম ডেরিভেটিভ। দ্বিতীয় ডেরিভেটিভ হলো ডি স্কোয়ার সাই বাই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার সাই বাই ডিওয়াই স্কোয়ার ইত্যাদি। এরা অবশ্যই তোমার অবিচ্ছিন্ন হতে হবে। হ্যাঁ, সসীম, অবিচ্ছিন্ন এবং একক মান বিশিষ্ট হবে। এরা অবিচ্ছিন্ন হবে, সসীম হবে, একক মান বিশিষ্ট হবে প্রথম এবং দ্বিতীয় ডেরিভেটিভগুলা। আদারওয়াইজ কী হবে, যে শ্রোডিঙ্গার সমীকরণ যেহেতু একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল সমীকরণ, এর এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল সমীকরণ ডি স্কোয়ার এ সাই বাই ডিএক্স স্কোয়ার এগুলো ব্যবহার করা হয়। অতএব এই দ্বিতীয় ডেরিভেটিভকে অবশ্যই তোমার অবিচ্ছিন্ন একক মান বিশিষ্ট হতে হবে, এবং তা না হলে শ্রোডিঙ্গার সমীকরণের মানগুলা তোমার গ্রহণযোগ্য হবে না। শ্রোডিঙ্গার সমীকরণ থেকে যে শক্তির মান বা ইয়ের মান পাওয়া যাবে, সাই ফাংশনের মান পাওয়া যাবে, সমাধান করে সেগুলা তোমার গ্রহণযোগ্য হবে না। এবং যেহেতু এটাকে অবিচ্ছিন্ন হইতে হবে, অতএব ডি সাই ডিএক্স বা প্রথম জাতককেও অবিচ্ছিন্ন হইতে হবে। এছাড়া আরও কিছু বলা যায় যে সাইয়ের বর্গ সমাকলনযোগ্য হবে, এবং তোমার কি হবে যে এর পরম মানটা নর্মালাইজড, অবশ্যই নর্মালাইজড হবে। হ্যাঁ, এর মানটা কি হবে, যে নর্মালাইজড হবে। তার মানে হলো সাই স্কোয়ার, অ্যাবসলিউট সাই স্কোয়ার ডিটা ইকুয়াল টু 1, এটা তোমার নর্মালাইজড হবে। প্লাস থেকে মাইনাস ইনফিনিটিতে এটা নর্মালাইজড হবে।
অবশ্যই নর্মালাইজ হবে, আদারওয়াইজ সাই কোনো স্থান থেকে কোনো স্থানে কণা পাওয়ার সম্ভাব্যতা নির্ণয় করা যাবে না। তাহলে আমরা যেটা দেখছি যে সাই ফাংশনের যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা গেল সেগুলো হলো যে সাই অবশ্যই সমস্ত স্থানাঙ্কর জন্য সসীম হবে, একক মান বিশিষ্ট হবে, অবিচ্ছিন্ন হবে, এর প্রথম দ্বিতীয় জাতকগুলোও সসীম কন্টিনিউয়াস এবং তোমার একক মান বিশিষ্ট হবে, এর পরম মানটা নর্মালাইজড হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে যদি সাই ফাংশন এই বৈশিষ্ট্যগুলা অনুসরণ করে বা এই শর্তগুলো পালন করে, তাহলে সাই ফাংশনটা সিস্টেমের জন্য এক গ্রহণযোগ্য ফাংশন হিসেবে বিবেচিত হবে। অন্যথায় সাই ফাংশন সিস্টেমের জন্য গ্রহণযোগ্য হবে না। যেহেতু সাই এই ফাংশনগুলা তোমার এই কন্ডিশনগুলা অনুসরণ করে বা এই কন্ডিশনগুলো পালন করে, সেজন্য সাই একটা গ্রহণযোগ্য ফাংশন, সিস্টেমের একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, এবং সেজন্য সাইকে বলা হয় গ্রহণযোগ্য তরঙ্গ ফাংশন বা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। তাহলে এই চ্যাপ্টারে আমরা শ্রোডিঙ্গার সমীকরণে সম্পর্কে কিছু আলোচনা করলাম। শ্রোডিঙ্গার সমীকরণ এবং যে আনুষঙ্গিক বিষয়গুলো ছিল সাই ফাংশন সম্পর্কে, সেই বিষয়গুলো আলোচনা করছি। এখন আমরা পরবর্তীতে অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটর গাণিতিক একটা অধ্যায়, অপারেটর এবং অবজারভেবলস। আচ্ছা, এখানে আজকে আমরা আলোচনা শুরু করব অপারেটর দিয়ে। আচ্ছা, অপারেটর কি? অপারেটর হলো একটা কিছু গাণিতিক প্রক্রিয়া বা পদ্ধতির চিহ্ন, সাংকেতিক চিহ্ন অথবা নির্দেশনা বলা যায়, যা কোনো ফাংশনের উপর প্রয়োগ করা হলে একটা নতুন ফাংশন তৈরি হয়। তো সেখানে তাহলে কি হবে, যে তার মানে হলো অপারেটর ইন্টু ফাংশন ইকুয়াল টু নিউ ফাংশন। অপারেটরকে যদি কোনো ফাংশনের উপর চালনা করা হয় বা কার্যকরী করা হয়, তাহলে সেখান থেকে একটা নতুন ফাংশন তৈরি হয়। এখন আমরা এইভাবে গাণিতিকভাবে লিখতে পারি এ, বা এখানে এটা ফাংশন অফ এক্স, নতুন ফাংশন, এটাকে এইভাবে দেওয়া যায়, অথবা আমি এইভাবে লিখতে পারি, যেভাবে ইচ্ছা লেখা যায়। এখানে এ হলো অপারেটর, এটা একটা ফাংশন, এই ফাংশনের উপর অপারেটরটা ক্রিয়া করলে একটা নতুন ফাংশন এফ প্রাইম এক্স আসে অথবা জি এক্স আসে। এই ফাংশনটা যে ফাংশনের উপর অপারেটর ক্রিয়া করে তাকে বলা হয় অপারেন্ড। এটাকে বলা হয় হলো অপারেন্ড, অপারেন্ট বলা হয়। আচ্ছা, এখন তারপর আর যে ইয়েগুলো চালনা করা হয়, যে ফাংশনের উপর অপারেটর যে গাণিতিক প্রক্রিয়াগুলি চালনা করা হয়, সেগুলি সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, স্কোয়ার রুট বা বর্গমূল, মানে এরকম সব কিছু এই গাণিতিক প্রক্রিয়াগুলি, মানে প্রত্যেক গাণিতিক প্রক্রিয়া সংশ্লিষ্ট একটা অপারেটর থাকে। আচ্ছা, যেমন আমরা উদাহরণ দিতে পারি, যে উদাহরণ কি? উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে যদি অপারেটর যদি এ, আর একটা জিনিস বলে রাখি যে এটাকে উচ্চারণ করা হয় এ ওভারহেড, এটাকে বলে ওভারহেড, এ ওভারহেড। তার মানে অপারেটরের মাথায় একটা টুপি চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা হয়। এটা এ যদি আমি ধরি ডিডিএক্স, হ্যাঁ, ডিডিএক্স, আর ফাংশন অফ এক্সটা ধরি এক্স কিউব, তাহলে কি হবে, যে এ এফ এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স কিউব। এখানে তাহলে কি আসে, 3x স্কোয়ার, হ্যাঁ, যেটা 3x স্কোয়ার, এটা হলো ফাংশনও নতুন একটা ফাংশন আসলো।
তাহলে এ অপারেটরটা ডিডিএক্স হলো অপারেটর, ফাংশন অফ এক্স হলো এক্স কিউব। এটাকে যদি আমরা ডিডিএক্স করি এক্স কিউবের, তাহলে এখান থেকে 3x² পাওয়া যাবে। এটা একটা নতুন ফাংশন। আচ্ছা, এরকম আরও অনেক উদাহরণ থাকে। যেমন মনে করো আরেকটা দেখাই আমি, এ যদি এটাকে লগ ধরলাম, আর এটা হলো এক্স কিউব, ফাংশন অফ এক্স হলো এক্স কিউব, তাহলে এটাতে কি পাওয়া যায়, লগ এক্স কিউব। এটা কত হবে, 3 log x। এটা একটা নতুন ফাংশন, এটা একটা নতুন ফাংশন তৈরি হলো। তাহলে অপারেটর হলো কতগুলো গাণিতিক প্রক্রিয়া আর সাংকেতিক চিহ্ন বা নির্দেশনা, যা কোনো ফাংশনের উপর চালনা করা হলে একটা নতুন ফাংশন তৈরি হয়। অপারেটরগুলা বিভিন্ন রকম এলজেব্রার নিয়ম অনুসরণ করে, এটাকে আমরা অপারেটর এলজেব্রা বলতে পারি। এরা সাধারণ এলজেব্রার মতো বা বীজগণিতের মতো কতগুলো রুল ফলো করে। হ্যাঁ, এদের যোগ বিয়োগ, এই রুলগুলো আমরা একটু জেনে রাখবো। অপারেটরের যোগ বিয়োগ, তাহলে দুইটা অপারেটর, হ্যাঁ, যদি দুইটা ভিন্ন অপারেটর কোনো ফাংশনের উপর কাজ করে, তাহলে তাদের যোগ বিয়োগটা কি সমীকরণ দিয়ে প্রকাশ করা হবে, আমরা দেখাইতেছি সেটা। এ আর বি দুইটা ভিন্ন অপারেটর, এটা যদি একটা ফাংশনের উপর কাজ করে, তাহলে তার যোগ বিয়োগ কী হবে, এ এফ এক্স, এই অপারেটরের যোগ কী হবে, যে এ এফ এক্স প্লাস বি এফ এক্স, এরকম হবে। আচ্ছা, এবং তার বিয়োগটা হবে এই সমীকরণটা অনুসরণ করবে। বি এফ এক্স। যদি এরা দুইটা অপারেটরের যোগ এবং বিয়োগ করলে এরকম ফলাফল হবে, এই সমীকরণ দুইটা মেনে চলবে। হ্যাঁ, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কি হবে, যে আমরা যদি লগ নেই এবং বিকে ডিডিএক্স নেই, উদাহরণ দেখালাম, আমি একটা উদাহরণ দেখাই। উদাহরণ হলো এ হলো লগ অপারেটর, বি হলো ডিডিএক্স, আর ফাংশন অফ এক্স হলো x²। তাহলে এর যোগ বিয়োগটা কি হবে, এটা হবে কি হবে, এ প্লাস বি এফ এক্স। এটা হবে সেই রুলগুলি অনুযায়ী, সেই রুল অনুযায়ী লগ প্লাস ডিডিএক্স, একবারে আমি প্লাস মাইনাস লিখে দিলাম, x²। তাহলে এখান থেকে তোমার পাওয়া যাবে হলো লগের করলে 2 log x, আর ডিডিএক্স করা হলে 2x, তার মানে হলো 2 log x প্লাস মাইনাস 2x, এই ফলাফলটা পাওয়া যাবে। তার মানে অপারেটরের যোগ বিয়োগ করলে এরকম ফলাফল পাওয়া যায়। দ্বিতীয় আসি আমরা অপারেটরের গুণ। গুণ, আচ্ছা, মাল্টিপ্লিকেশন অফ অপারেটরস। তো অপারেটরের গুণ বলতে কোনো ফাংশনের উপর ভিন্ন অপারেটরের ধারাবাহিক অপারেশন বা কার্যক্রম বোঝায়। হ্যাঁ, কোনো কি হবে, যে কোনো ফাংশনের উপর ভিন্ন অপারেটরগুলির ধারাবাহিক কার্যক্রম বা অপারেশন বোঝায়। এখন দুইটা ভিন্ন অপারেটর এ আর বি দুইটা ভিন্ন অপারেটর। হ্যাঁ,
বি দুইটা ভিন্ন অপারেটর কোনো ফাংশনের উপর যদি ক্রিয়া করে, হ্যাঁ, তবে তাদের গুণন কার্যটা এই সমীকরণ অনুযায়ী ঘটবে। সেটা হলো কি, এ বি এফ এক্স ইকুয়াল টু এ বি এফ এক্স ইকুয়াল টু এ ফাংশন অফ নতুন ফাংশন এক্স ইকুয়াল টু হবে আর একটা নতুন ফাংশন হবে এখন এফ ডাবল প্রাইম এক্স। তার মানে এই গুণটা এই সমীকরণটা ফলো করবে, এই সমীকরণ অনুযায়ী গুণ করতে হবে। কিভাবে হবে, যে দুইটা অপারেটরের গুণফল যদি কোনো ফাংশনের উপর কার্যকর হয় তাহলে কি হবে, যে প্রথমত দ্বিতীয় অপারেটর যেটা বি ফাংশন অফ এক্সের উপর কাজ করবে, তাতে একটা নতুন ফাংশন তৈরি হবে। পরবর্তীতে এই অপারেটরটা ওই নতুন ফাংশনের উপর কাজ করে সর্বশেষ একটা নতুন ফাংশন পাওয়া যাবে। তাহলে এর উদাহরণটা হবে, একটা উদাহরণ আমরা দিতে পারি। উদাহরণ হলো এ হলো 4x², বি হলো ddx, x এবং ফাংশন অফ এক্সটা হলো ax³। আচ্ছা, তাহলে এখান থেকে কি হবে, যে এ আগে বি কাজ করবে ফাংশন অফ এক্স এর উপর, তাহলে বি কাজ করলে 4x² বাইরে থাক, ddx অফ ax³ s³ এখান থেকে কি পাওয়া যাবে, 4x², ax³ থেকে কি পাওয়া যাবে, 3ax²। তাহলে এটা গুণ করলে 3 12 ax⁴ এই ফলাফলটা পাওয়া যাবে। তাহলে গুণের নিয়ম হলো যে যদি ফাংশন অফ এক্স এর উপর এ আর বি গুণফলটা কার্যকরী হয়, তাহলে প্রথমে বি অপারেটরটা কাজ করবে, একটা নতুন ফাংশন হবে, পরে এ অপারেটরটা ওই নতুন ফাংশনের উপর ক্রিয়া করার ফলে সর্বশেষ আর একটা ফাংশন উৎপন্ন হবে। এটা হলো অপারেটরের গুণের নিয়ম। এখন কমিউটেটিভ প্রপার্টি আছে, অফ অপারেটরস, অপারেটরের কমিউটেটিভ ধর্ম, কমিউটেটিভ ধর্ম। সাধারণ যে কি হয়, যে মানে সাধারণত কোনো ফাংশনের উপর যখন অনেকগুলো অপারেশন ধারাবাহিকভাবে ঘটে, তখন ফলাফল নির্ভর করে ওই অপারেশনের সিকোয়েন্স বা ক্রমের উপর, কোনটা আগে হবে কোনটা পরে হবে তার উপর নির্ভর করে। এমনি নর্মালি তোমার এলজেব্রায় যেটা দেখা যায়, সাধারণ এলজেব্রায় দেখা যায় যে দুইটা রাশির, সাধারণ এলজেব্রায় দেখা যায় যে দুইটা রাশির গুণ করার সময় এটা কমিউটেটিভ ল অনুসরণ করে। তার মানে হলো দুইটা রাশিকে যদি আমরা গুণ করি এবং তাকে স্থান বিনিময় করে আবার গুণ করা হয়, তাহলে দুইটা ফলাফল একই রকম হয়। যেমন মনে করো কমিউটেটিভ লটা এরকম যে এ বি ইকুয়াল টু বি এ, এটা সবসময় সমান হয়। যেমন এটা যদি 4 এটা 3 হয়, 3 4 সবখান থেকে তোমার 12 ফলাফল পাওয়া যাবে। এটা হলো কমিউটেটিভ ল। কিন্তু অপারেটরের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম দেখা যায়। অপারেটরের ক্ষেত্রে সাধারণত কি হয়, যে কমিউটেটিভ ল অনুসরণ করে না। অপারেটরগুলির কমিউটেটিভ ল, ওই দুইটা অপারেটরের গুণফল
এবং তাদের স্থান বিনিময়কৃত গুণের ফলাফল সবসময় সমান হয় না। হ্যাঁ, সমান হয় না। তার মানে হলো যে আমি বলতে চাচ্ছি যে এ বি এফ এক্স, এ বি এই দুইটার গুণ ফাংশনের উপর বি এ এফ এক্স সবসময় সমান হয় না। হ্যাঁ, এই দুইটা সবসময় সমান হয় না, দেখা যায় যে ভিন্ন হয়। যেমন মনে করো যে আমরা একটা উদাহরণ দেখতে পারি যে কি হয়। উদাহরণ দেখা যায় যে এ যদি ডিডিএক্স, বি অপারেটরটা 3x² এবং ফাংশন অফ এক্স সাইন এক্স হয় সাইন এক্স, তাহলে এ বি এফ এক্স করে দেখো, দেখা যায় এ বি এফ এক্স এটা কি পাওয়া যাবে, ডিডিএক্স অফ 3x² সাইন এক্স। হ্যাঁ, সাইন এক্স, তাহলে এটা করলে কি পাওয়া যাবে, এটা পাওয়া যাবে 3x² সাইন এক্সকে এ বি ইউভি মেথডে যদি আমি করি তাহলে এর ফলাফল পাওয়া যাবে 3x² cos x, আর পরবর্তীতে আসবে হলো 6x সাইন এক্স। আমি একবারে লিখে ফেললাম কারণ এই সমস্ত তোমাদের পারার কথা। 3x² cos x প্লাস 6x সাইন এক্স এটা পাওয়া যায়। এটাকে ইউভি মেথডে যদি করি, ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে তোমার এইরকম ফলাফল পাওয়া যায়। এখন বিএফএক্স করে দেখা যেতে পারে, বিএফএক্স করলে কি হবে, 3x² ডিডিএক্স অফ সাইন এক্স, এটা কি হবে 3x² সাইন এক্স এর ইয়ে হলো cos x। তাহলে এখন দেখা যাচ্ছে যে কি এ বি এফ এক্স ইজ নট ইকুয়াল টু বি এ এফ এক্স। তাহলে এ বি এফ এক্স আর বি এফ এক্সটা সমান হয় না। তাহলে তার মানে হলো অপারেটরের গুণ কমিউটেটিভ ল অনুসরণ করে না, ফলো করে না। আচ্ছা, এখন যদি করে তাহলে কি হবে, তাহলে যারা করবে তাদেরকে কমিউটেটিভ অপারেটর বলে। আচ্ছা, যদি কোনো বিটে অপারেটর কোনো ফাংশনের উপর ক্রিয়া করে এবং ক্রিয়া করার ফলে যে ফলাফল পাওয়া যাবে তাদের স্থান বিনিময় করে যদি ওই রকম কার্যক্রম চালানোর ফলে যে অনুরূপ ফলাফল পাওয়া যায় আগের মতো, তাহলে অপারেটরগুলিকে বলা হয় যে এরা কমিউটেটিভ অপারেটরস। এক্ষেত্রে কী হবে, যে এ বি এফ এক্স ইকুয়াল টু বি এ এফ এক্স, তাহলে এদেরকে বলা হবে হলো কমিউটেটিভ অপারেটর। এবং এ আর বি এক্ষেত্রে বলা হয় যে এ আর বি কমিউট করছে। আচ্ছা, সেটা দেখা যায়, আমরা দেখতে পারি, আমরা একটু উদাহরণ দিয়েও দেখতে পারি। এটা এরা হলো কমিউটেটিভ অপারেটর। এ অপারেটর এর ভ্যালু হলো এক্স, বি হলো ওয়াই এবং ফাংশন অফ এক্স হলো ax²। তাহলে আমরা দেখি এ বি এফ এক্স, এ বি এফ এক্স হলো এক্স ওয়াই ax²।
তার মানে হলো ওয়াই এ ওয়াই এক্স এক্স কিউব আচ্ছা বি এ এফ এক্স আমরা দেখি কি হবে। বি হলো ওয়াই, এ হলো এক্স, এ এক্স স্কোয়ার, সেটাও এ ওয়াই এক্স কিউব। তাহলে দেখা যাচ্ছে যে এরা এ আর বি পরস্পরকে কমিউট করছে, তার মানে এ বি ইকুয়াল টু বি এ। তাহলে এই ধরনের অপারেটর এরা হলো কমিউটেটিভ অপারেটর। এখানে আবার একটা আছে, এই দুটো অপারেটর, এই যে এ বি এবং বি এ, মানে এর এ বি এই সিকোয়েন্স এবং এর উল্টা স্থান বিনিময়কৃত সিকোয়েন্স, এই দুইটার ডিফারেন্সও কিন্তু আর একটা অপারেটর হয়, এদেরকে বলা হয় কমিউটেটর। হ্যাঁ, তার মানে এ বি মাইনাস বি এ এরকম যদি হয় তাহলে এদেরকে বলা হয়, এরা একটা নতুন অপারেটর, এদেরকে কমিউটেটর বলা হয়। হ্যাঁ, এদেরকে কমিউটেটর বলা হয়। তাহলে এই কমিউটেটরগুলির মধ্যে কি হয় যে এ বি এফ এক্স ইকুয়াল টু, এদেরকে লেখা হয় এইভাবে, লেখা হয় যে এ বি, এইভাবে লেখা হয়। এটা দেখলে বোঝা যায় যে এরা কমিউটেটর, তার মানে কমিউটেটিভ প্রপার্টিটা অনুসরণ করে। এখন এ বি ইকুয়াল টু যদি বি এ হয়, এ বি ইকুয়াল টু যদি বি এ হয়, বি এ হয়, তবে কি হবে যে এটার ভ্যালুটা ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এই 0 অপারেটরটাকে নাল অপারেটর বলে। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।